থেকে যাচ্ছি। তো বাবা মা বের করে দিয়েছে, আমার কোনো যায় আসে না, তুমি শুধু বলো একবার থাকতে, আমি থেকে যাচ্ছি। তখনও অবধি প্রভাবর বক্তব্য, না না থাকতে হবে না, যাও সেপারেশন ঠিক আছে। এখন অনেকে বলবে একটা সেলফ ডিপেন্ডেন্ট মেয়ে কেন এরকম করেছে, বেরিয়ে আসা উচিত ছিল। তাহলে ভালোবাসা শব্দটার অর্থ কোথায় রইল? নন্দিনী ভট্টাচার্য বারবার করে যে এই কথাটা বলছে, বেরিয়ে আসতে হতো, বেরিয়ে আসতে হতো, বেরিয়ে আসতে হতো। এত ইজি বেরিয়ে আসা একটা ভালোবাসার সম্পর্ক, একটা প্রেমের বিয়ে। ওর দিকে কি ছিল জানি না, আমি তো প্রচণ্ড ভালোবেসেছি, প্রচণ্ড মানে প্রচণ্ড। আমি ভোরবেলা 4টে বাড়ি ঢুকেছি শো শেষ করে, যখন আমাদের রান্নার দিদি ছিল না। আমি 8টায় উঠে ওর জন্য ব্রেকফাস্টও তৈরি করেছি না ঘুমিয়ে। এগুলো কোনো খোটার কথা না, আমি ভালোবাসার দিক দিয়ে বলছি। তো ভালো ভালো তো আমি প্রচণ্ড বেসেছি, সে ভালোবাসার কোনো দাম নেই। আমাকে আমার মা প্রথম থেকে শিখিয়ে এসছে, ভাই বিয়ে মানে হচ্ছে কিছুটা অ্যাডজাস্ট করতে হয়। আমি যতটা পেরেছি অ্যাডজাস্ট করেছি, কিন্তু ছাড়ার কথা কখনো আমার মাথায় আসেনি যে না আমি এখান থেকে ছেড়ে বেরোই, বেরিয়ে একা থাকি বা কিছু। আমি বিয়ে, সংসার, বাচ্চা, আমার অনেক দিন ধরে খুব ইচ্ছা যে আমিও মা হব, আমারও একটা বাচ্চা হবে। প্রবাহকে আমি ছাড়তে চাইনি, বা এখনও ছাড়তে চাই না আমি প্রবাহকে। আমি লাস্ট যে লাইফটা করেছিলাম, আমি কিন্তু কাউকে কোনো ব্লেম করিনি। আমি শুধু একটা কথা বলেছি যে মা, স্বামী, সংসার, এর মধ্যে আমি কাউকে চয়েস করতে পারছি না। মাঝে গাদি গুচ্ছে মিডিয়া ঢুকে গেছে, আমার মা ইমোশনাল হয়ে গেছে, আমার দিদিভাই ইমোশনাল হয়ে গেছে। কারণ যদি আমার কিছু হয়ে যেত, ফার্স্ট অফ অল ওদের যেত। তো সেই বেসিসে ওরাও বলেছে। যখনই গেছি তখনই প্রভাবকে আমি বলেছি যে একবার বলো না থাকতে, আমি থেকে যাচ্ছি। তো বাবা মা বের করে দিয়েছে, আমার কোনো যায় আসে না, তুমি শুধু বলো একবার থাকতে, আমি থেকে যাচ্ছি। তখনও অবধি প্রভাবর বক্তব্য, না না থাকতে হবে না, যাও সেপারেশন ঠিক আছে। এখন অনেকে বলবে একটা সেলফ ডিপেন্ডেন্ট মেয়ে কেন এরকম করেছে, বেরিয়ে আসা উচিত ছিল। তাহলে ভালোবাসা শব্দটার অর্থ কোথায় রইল? নন্দিনী ভট্টাচার্য বারবার করে যে এই কথাটা বলছে, বেরিয়ে আসতে হতো, বেরিয়ে আসতে হতো, বেরিয়ে আসতে হতো। এত ইজি বেরিয়ে আসা একটা ভালোবাসার সম্পর্ক, একটা প্রেমের বিয়ে। ওর দিকে কি ছিল জানি না, আমি তো প্রচণ্ড ভালোবেসেছি, প্রচণ্ড মানে প্রচণ্ড। আমি ভোরবেলা 4টে বাড়ি ঢুকেছি শো শেষ করে, যখন আমাদের রান্নার দিদি ছিল না। আমি 8টায় উঠে ওর জন্য ব্রেকফাস্টও তৈরি করেছি না ঘুমিয়ে। এগুলো কোনো খোটার কথা না, আমি ভালোবাসার দিক দিয়ে বলছি। তো ভালো তো আমি প্রচণ্ড বেসেছি, সে ভালোবাসার কোনো দাম নেই। আমাকে আমার মা প্রথম থেকে শিখিয়ে এসছে, ভাই বিয়ে মানে হচ্ছে কিছুটা অ্যাডজাস্ট করতে হয়। আমি যতটা পেরেছি অ্যাডজাস্ট করেছি, কিন্তু ছাড়ার কথা কখনো আমার মাথায় আসেনি যে না আমি এখান থেকে ছেড়ে বেরোই, বেরিয়ে একা থাকি বা কিছু। আমি বিয়ে, সংসার, বাচ্চা, আমার অনেক দিন ধরে খুব ইচ্ছা যে আমিও মা হব, আমারও একটা বাচ্চা হবে। প্রবাহকে আমি ছাড়তে চাইনি, বা এখনও ছাড়তে চাই না আমি প্রবাহকে। আমি লাস্ট যে লাইফটা করেছিলাম, আমি কিন্তু কাউকে কোনো ব্লেম করিনি। আমি শুধু একটা কথা বলেছি যে মা, স্বামী, সংসার, এর মধ্যে আমি কাউকে চয়েস করতে পারছি না। মাঝে গাদি গুচ্ছে মিডিয়া ঢুকে গেছে, আমার মা ইমোশনাল হয়ে গেছে, আমার দিদিভাই ইমোশনাল হয়ে গেছে। কারণ যদি আমার কিছু হয়ে যেত, ফার্স্ট অফ অল ওদের যেত। তো সেই বেসিসে ওরাও বলেছে, ওদের যা যা বলার ছিল ওরা সবটাই বলেছে। আমি এখনও বলছি, আমি প্রবাহকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড। কারণ প্রবাহ আমার জীবনে এমন সময় এসছে যখন আমার জীবনে একটা ক্রাইসিস চলছিল। ক্রাইসিস মানে একটা খালি জায়গা চলছিল। আমার অনেক অনেক এক পুরনো একটা ফ্রেন্ডশিপ আমার গেছিল, সেই সময় প্রবাহ আমার জীবনে এসছিল। প্রবাহর ক্ষেত্রেও নাকি সেম, ওরও একটা পুরনো ফ্রেন্ডশিপ বলো, রিলেশনশিপ বলো, গেছিলো, সেই সময় আমার লাইফে এসছিল। আমার সাথে আজকে প্রবাহর ঝগড়া হলো,
আমি আমার গানের দিব্যি কেটে বলছি, আমি গানকে সব থেকে বেশি ভালোবাসি। সেটাই মনে করতাম গানকে সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু এখন সেটা আমি রিয়েলাইজ করছি যে আমি হয়তো প্রবাহকে সব থেকে বেশি ভালোবাসি। আমি যখনই আমাদের কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছে, ঝামেলার কারণ ওই একটাই, আমার মা ফোন করলে ওর মুখটা এইটুকু হয়ে যেত, যার জন্য মা যখন ফোন করতো যদি সামনে বসে থাকতো মায়ের ফোন আমি ধরতাম না, পরে ঘুরিয়ে মাকে ফোন করতাম আমি। আমার ফোনও করতো না জেনারেলি। কোনো কিছু একটা নিয়ে ঝামেলা হলো, কিছু হলো, প্রবাহ দরজা বন্ধ করে অন্য ঘরে ঢুকে যেত। কিছুক্ষণ পরে আমাকেই যেতে হতো, উঠবে তুমি, খেয়ে নাও তুমি, ফ্রেশ হয়ে নাও তুমি, আমাকেই যেতে হতো। তখনও নর্মাল করতো। এবার যখন যখন বাড়িতে থাকতো না, আমার এই খারাপ জিনিসগুলো থেকে বেশি ভালো জিনিসগুলো মনে পড়তো, মানে লাইক আমরা একসাথে ছিলাম, একসাথে ভালোবাসার মধ্যে ছিলাম, এইগুলো মনে পড়তো। প্রবাহর আর আমার ঝামেলা হওয়ার রেশিওটা অন্য জায়গায় চলে যায়। আমি দেখেছি যখনই লাস্ট দিনের ঝামেলাটা আমি বলি, আমিও তো একটা মানুষ, আমারও তো একটা ফিলিংস আছে। অগস্ট মাসে যখন আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয় নিউ টাউনের ফ্ল্যাট থেকে, শ্বশুর শাশুড়ি প্রবাহ তিনজনে মিলে যখন আমাকে ফ্ল্যাট থেকে বের করে দেয়, কি ভাগ্যিস আমার দিদিভাই আর আমি তখন রেকর্ড করেছিলাম, কারণ ওরা পরে এটা স্বীকার করছে না যে ওরা বের করে দিয়েছে। বের করে দেওয়ার পর হঠাৎ করে পঞ্চমীর দিনকে প্রবাহর বন্ধুরা গার্লফ্রেন্ডদের নিয়ে বেরোবে, আমারও ডাক পড়লো, এসো। আমিও গেলাম, এক ডাকে আমিও চলে গেলাম, ঠাকুর দেখতে গেলাম, প্রথম দেখা, তারপরে আবার ওর সাথে আমার থাকা, সেই থেকে শুরু। তারপরে ওর হঠাৎ আবার ডিমান্ড হলো, জগদ্ধাত্রী পুজো আসছে, সবাই তোমার খোঁজ করছে, চন্দননগর যেতে হবে। আমি বললাম ঠিক আছে যাবো, একদিন ঠাকুর দেখে চলে আসবো, না বাড়িতে থাকতে হবে। প্রবাহ একবার আমাকে জিজ্ঞাসা করেনি যে আমি কি ফিল করছি, কারণ ওই মানুষগুলো 2 মাস আগে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। প্রবাহর বক্তব্য হচ্ছে আমাকে হেসে খেলে ওদের মধ্যে থাকতে হবে, তাই সই, তাও করেছি। 3 দিন ছিলাম, 3 দিন ছিলাম চন্দননগরে, 3 দিন ছিলাম। এবার কথা হচ্ছে, অনেকে বলছো না যে ওরা ভ্লগে আসা পছন্দ করে না। কার দিব্যি কাটলে বিশ্বাস করবে জানি না, আমি আমার মায়ের দিব্যি কাটছি, আমার ফুল ফ্যামিলি মরে যাবে, এত বড় দিব্যি কাটছি আমি। যখন বাড়িতে থাকতাম, ওর মা, আমি গাছ করেছি, এগুলো ভিডিও কর, দেখা আজকে কি কি রান্না হয়েছে দেখা, এরম করতো। হ্যাঁ, শ্বশুর মশাই তো ক্যামেরা শাই ছিল, কিন্তু আমার বাবাও ক্যামেরা শাই, কিন্তু নিজের বাবা মনে করে আমি পিছনে লাগতাম, কই দেখি তো কি করছো, দেখি আসো, দেখি মাথায় তেল লাগিয়ে দিই। সেটা পরে আবার উনি বসে সারাদিন বসে ভিডিওটা দেখতো যে লোকে কি বললো আমাকে, তারপর বলতো আমার একটা অমুক ক্লায়েন্ট আমাকে ফোন করে বলছে বউ মাথায় তেল লাগিয়ে দিচ্ছে, আমাকে পরে বলতো। দর্পণ একদমই ক্যামেরার সামনে আসতে পছন্দ করতো না, আমি নিতামও না। অগস্ট মাসে ঝামেলার পরে আমাকে ওরা বলে তোমরা যা ইচ্ছা করে নাও, তোমাদের ভিডিওতে আমাদের আর নেবে না। তো তারপর থেকে আমি ভিডিওতে ওদেরকে নেওয়াই বন্ধ করে দিয়েছিলাম। জগদ্ধাত্রী পুজোর সময় যখন আমি গেছিলাম, আমি ভিডিওতে নিইনি। জগদ্ধাত্রী পুজো ওখানে কাটিয়ে, বিয়েবাড়ি কাটিয়ে আমার হঠাৎ করে প্রচণ্ড শরীর খারাপ, আমি বিছানায় শুয়ে আছি। এটা দেখে থাকবে তোমরা, প্রবাহ ভ্লগ করছিল, প্রবাহ নিজে ভিডিও স্টার্ট করেছে। প্রবাহর মা ছিল প্রবাহর পিছনে দাঁড়িয়ে, যেই ব্লগটা স্টার্ট হলো হঠাৎ করে এসে আমার কোমরের কাছে বসে পিঠে হাত বোলাচ্ছে। এবার বলো যে সে ভিডিও পছন্দ করে না, এটা তো নয়। যদি ভিডিও পছন্দ না করতো সে ওখান থেকে উঠে চলে যেত। ঘুরে এসে আমার পিছনটায় বসে আমার পিছনে হাত বোলাচ্ছে, মাথার পিছনে হাত বোলাচ্ছে।
ওখান থেকে উঠে চলে যেত। ব্লগটা তো প্রভাও স্টার্ট করেছিল, আমার তো শরীর খারাপ ছিল, আমি তো শুয়েছিলাম। আমি প্রথম বিয়ের আগে আমি ভেবেছিলাম, যখন প্রবাহর সাথে বিয়ের আগে আমার কথা কাটাকাটি হতো, প্রবাহর মা বলতো যে প্রবাহর বাবাও নাকি এরম ছিল, বিয়ের পরে নাকি শান্ত হয়ে গেছে, বিয়েটা হোক, তোকে কাছে পাক, ঠিক হয়ে যাবে। বিয়ের আগে শ্বশুর শাশুড়ি, আমি মিথ্যে কথা বলবো না, প্রচণ্ড হেল্প করতো, প্রচণ্ড সাপোর্টিভ ছিল, যেমন বাবা মা করে। কিন্তু বিয়ের পরে সব ঘুরে গেছে। ওনারা এমন মনে হয় ওনারা এক্সপেক্ট করেছিলেন যে আমি হয়তো পুরোপুরি আমার বাবা মাকে ছেড়ে দিতে পারবো, যেটা আজকে মানে আমি সব মেয়েদের কথা বলছি না, বাট বেশিরভাগ কিছু মেয়ে হয় না যে নিজের সংসার হয়েছে, ছাড়ো বাবা মা জলাঞ্জলি যাক। কিন্তু আমি তো সেটা পারিনি, আমি পারতে চাইও নি। আমি যার জন্য সময় নিয়েছিলাম, আমি বাড়ির মেয়ে আমি মনে করি না নিজেকে, আমি বাড়ির বড় ছেলে মনে করি। আর শুধু এটা না যে আমার বাড়ি, শুধু এটা নয়, আমার আমার আশেপাশে আরও বেশ কিছু ফ্যামিলি রয়েছে, আমার কিছু স্টুডেন্টের ফ্যামিলি রয়েছে যাদের দায়িত্ব আমি নিই, যাদের দায়িত্ব আমার ঘাড়ে। আমার কোনো মাসে ইনকাম কম হলে আমার মাথায় হাত পড়ে যায় যে আমি ওদেরকে কী দেবো। তো আমি আমার মা বাবাকে ছাড়তে পারিনি, আমি মাকে ছাড়তে পারিনি। ওরা আমার মাকে পছন্দ করে না বলে, আমার মাকে বন্ধ করতে হবে। বিয়ের আগে অবধি একটা এরম জায়গা ছিল যে আমরা একসাথে সবাই মিলে, বিয়ের আগে বিয়ের পরেও একসাথে ঘুরতে যেতাম। একবার দার্জিলিং, প্রবাহর মায়ের পৈতৃক সম্পত্তি থেকে সবাই তাকে বঞ্চিত করেছিল, দেয়নি কেউ কিছু তাকে। সেই নিয়ে বিশাল ঝামেলা হয়েছিল, মামাদের সাথে প্রবলেম চলছিল, সবার সাথে প্রবলেম চলছিল, মন টন খারাপ করে ঘরে বসেছিল। আমি তখন চন্দননগরে ছিলাম, আমি আর আমার মা, জাস্ট আমরা ক্লাস শেষ করেছি তখন, শনিবার দিন করে, আগে শ্বশুরবাড়িতে ক্লাস হতো। আমার মা এমনি কোনোদিনও চন্দননগরে যায়নি। আমার মা আমার যেখানে ক্লাসগুলো আমার হয়, প্রত্যেকটা ক্লাস, আগে 3টে ক্লাস ছিল, এখন 2টো ক্লাস, এগুলো মা হ্যান্ডেল করে, শুধু ক্লাসের ক্ষেত্রে মা যেত। তো এরকম দিন ক্লাস শেষ করে টেবিলে খেতে বসেছি, দেখলাম যে প্রবাহর মা এরম করে ভাতটাকে মাখছে, মুখে উঠছে না। আমি যে কী হয়েছে গো তোমার? তখন প্রবাহর বাবা আমাকে পাশ থেকে বলছে, ওই যে ওই বাড়ির প্রপার্টি, ওই, আমাকে বললো ঠিক আছে চল ওখানে গিয়ে সোয়েটার ফোয়েটার কিনে দেবো, জ্যাকেট কিনে দেবো, ঠিক আছে। তো এই বেসিসে আমি ঘুরতে নিয়ে গেছি ওদের দুজনকে। সেখানে এসে অগাস্ট মাসে যখন ঝামেলাটা হলো, ঘর থেকে বেরিয়ে যাওয়ার মতো সিচুয়েশন হলো, তখন প্রবাহর বাবার বক্তব্য, তোমার মাকে নিয়ে যাওয়ার কি ছিল, শুধু তো প্রবাহর মাকে নিয়ে যেতে পারতে। আমি বললাম, বাবা আমাকে একটা দিন এমন দেখাও যেখানে প্রবাহ আমার সাথে কোথাও যাচ্ছে, সেখানে আমি মাকে টেনেছি। টানিনি তো, উল্টে এরকম হয়েছে যে আমি আর প্রবাহ কোথাও যাচ্ছি, তুমি মা সবাই জয়েন করেছে, এটা হয়েছে। হ্যাঁ সেটা তো নিয়ম, যেহেতু শ্বশুর বাড়ি, কিন্তু মেয়ের বাড়িটা তো ম্যাটার করে না। এরকম তো কখনো হয়নি যে আমি আর প্রবাহ কোথাও ঘুরতে যাচ্ছি, সেখানে আমার সাথে আমার মাও যাচ্ছে, আমার বাবাও যাচ্ছে, এটা হয়নি। এই দার্জিলিংয়ের ট্রিপটাতে যদি আমি আর প্রবাহ যেতাম, আমি কাউকে বলতাম না চলো, আমি আর প্রবাহ গেছিলাম ও দার্জিলিং পরে, দুজনেই গেছি, কেউ যায়নি আমাদের সাথে। মায়ের মন খারাপ ছিল প্রপার্টি নিয়ে, হাবিজাবি নিয়ে, সেখানে আমার মনে হয়েছে আমি 2 মাকে নিয়ে আমরা 3টে মহিলাই শুধু ঘুরতে যাব, আমি গেছি। এইটাতে আমি আমার মাকে নিয়ে গিয়ে কী দোষ করেছি, আমাকে একটা কারণ দেখাও। সেখানে দাঁড়িয়ে আলটিমেটলি আমার ঘর থেকে বেরিয়ে যেতে হলো। আমার যে বন্ধুরা ভ্লগ করে না, আমি এরকম অনেক বন্ধুদেরও দেখেছি যে বিয়ের পরে না সুন্দর করে টেবিল সাজিয়ে নিয়ে বসে যে বিয়েতে কী কী গয়না পেল। আমি পারিনি, এটা নিয়ে অশান্তি হয়েছে। কারণ বউ ভাতের 3 দিন পর কি অষ্টমঙ্গলার পরে মানে অষ্টমঙ্গলা কাটিয়ে যখন আবার চন্দননগর গেছিলাম, অষ্টমঙ্গলাতেও প্রবাহ বাড়িতে থাকতে চায়নি। হতেই পারে, আমাদের ছোটোখাটো বাড়ি, থাকতে চায়নি। আমি যদি বিয়ে না করতাম এই বছর, মানে যে বছর বিয়ে করেছি আমি, সে বছরে আমার বাড়ি, আমার প্ল্যানিং বাস হয়ে গেছে, সব হয়ে গেছিলো, বাড়ি আমার উঠে যেত। ওর বিয়ের তাড়া ছিল,
দ্যাটস ওয়াই আমার বাড়ি কমপ্লিট আমি করতে পারিনি। আমারও খুব ইচ্ছে ছিল যে আমি কী কী গয়না পেয়েছি, কী কী গয়না পরেছি আমি সব দেখাবো, কিন্তু অষ্টমঙ্গলার পরের দিন আমার শাশুড়ি মা আমার থেকে আমার এই বিয়ের যে হারটা শ্বশুর আমাকে আশীর্বাদে দিয়েছিল ওটা নিয়ে নেয়, বলে যে আমার কাছে থাক, ব্যাংকে রেখে দেবো, তুই নিয়ে গিয়ে কলকাতায় কী করবি। আমি আমার মায়ের গয়নাকাটি বা টুকটাক যা হাবিজাবি পেয়েছিলাম ওগুলো আমি নিয়ে এসেছিলাম। মেন যে গয়নাটা ওটা আমাকে দেওয়া হয়নি, ওটা এখনও অবধি আমি পাইনি। একদিন একটা বিয়ে বাড়ি, গৌরব তপাদারের বিয়ে, তো সেই বিয়ে বাড়ির সময় আমি বললাম যে মা আমার একটা খুব ভালো বিয়ে বাড়ি আছে, আমাকে একটু গয়নাটা দেবে, আমি পরে আমি আবার দিয়ে যাব। ওটা তো নেই, ওটা তো বন্ধক চলে গেছে। তো বাবা ব্যবসায় লস খাচ্ছিল, বন্ধক দিয়ে দিয়েছে। আমি বললাম ওটা বন্ধক দিয়ে দিয়েছো? বললাম আমাকে তো বলোনি তুমি। তখন বলছে হ্যাঁ আমি ভুলে গেছি, বলা উচিত ছিল কিন্তু ভুলে গেছি। হ্যাঁ বললাম ঠিক আছে। সেই গয়না 1.5 বছর রানিং, এখনও সেই গয়না বেরোয়নি। আমি প্রথম খুব আমার খারাপ লাগতো, কারণ আমি বারবার করে বলেছিলাম যে আমি ওই গয়নাটা বিয়ের দিন পরবো না, কারণ ওটাতে আমার বিয়ের সিঁদুর লেগে, মাথায় যখন সিঁদুর দিয়েছিল সেই সিঁদুরে ফোঁটাও পড়েছিল গয়নার মধ্যে। আমি প্রথমে বলেছিলাম যে আমি গয়নাটা বিয়ের দিন পরবো না, যখন যেদিনকে বউ বাড়িতে যায় তোমরা বরণ করে আমাকে গয়নাটা পরিও, তোমরা যদি বিয়ের দিনকে আমাকে আশীর্বাদ করো, হাতের যে চূড় বানিয়েছিলে চূড় দিয়ে আশীর্বাদ করো, ওই হারটা আমি পরবো না। ওনারা জোর করে নিজেদের জেদের বসে সবাই দেখবে যে শ্বশুর আমাকে একটা ভালো গয়না দিয়েছে, সেই বেসিসে আমাকে গয়নাটা তখন পরায়। আমি লিটারালি কেঁদেছি এই বেসিসে যে ওই গয়নাটার মধ্যে আমার সিঁদুর লেগেছিল, সেটা এখন ব্যাংকে পড়ে। নট অনলি দ্যাট, অশান্তির আরও কারণ, বিয়েতে টুকটাক হাবিজাবি প্রচুর সোনার জিনিস পাওয়া যায় যেগুলো পরা যায় না, পরতে গেলে ভেঙে যায়। এরকম প্রচুর গয়না পেয়েছিলাম আমি। আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে এই গয়নাগুলো আমি পরতে পারছি না, এগুলোকে ভেঙে আমি একসাথে এক জায়গায় এনে একটা সলিড কিছু বানাবো। তখন বলেছিল হ্যাঁ। আমার বিয়ের আগে আমার একটা, যেখানে আমি থাকতাম হরিণাবিতে রাজপুরে, ওখানে আমার একটা দোকান আছে। আমি ওই দোকান থেকে মানে আমার বিয়ের জিনিসপত্র সব আমি ওখান থেকে বানাই। ওখানে মান্থলি খাতা করা, টাকা দেওয়া। তো আমার মান্থলি খাতাতে বোধহয় 40-50 হাজার টাকা এরকম কিছু একটা জমা ছিল। আর আমি ওই গয়নাগুলো নিয়ে গেছিলাম ওখান থেকে, ওরকম 1 লাখ 1.5 লাখ সামথিং হয়েছিল। তো আমি সব ভেঙে চুরে আরও 1-1.5 লাখ টাকা দিয়ে আমি একটা ভালো হার বানিয়েছিলাম। আমাকে ফোন করে লিটারালি ওর মা বলল কাণ্ডজ্ঞান নেই, বিয়ের 1 বছরের মধ্যে গয়না সব বিক্রি করে দিলি, দিয়ে এই করলি ওই করলি। আমি বললাম আমি বিক্রি করিনি, তোমাকে তো বলেছিলাম আমি পড়তে পারছি না, কিছু তো পড়তে হবে। যেটাই পড়তে যাচ্ছি সেটাই বেঁকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ভেঙে হাতে চলে আসছে, রাস্তার মাঝখানে খুলে ভেঙে পড়ে যাচ্ছে। আমি ওগুলো দিয়ে আরও টাকা পয়সা দিয়ে শক্ত সামর্থ্য একটা জিনিস বানিয়েছি, এটা সব মেয়েরা করে, একটা শক্ত সামর্থ্য জিনিস বানিয়েছি। না বিয়ের 1 বছরের মধ্যে আনলাম। তুমি বিয়ের 1 বছরের মধ্যে যে বলছো, তাহলে তো বিয়ের 1 বছরের মধ্যে আমার বিয়েতে তুমি যে হারটা আমাকে দিলে, যার মধ্যে এখনও আমার সিঁদুর লেগে, সেটা তো তুমি ব্যাংকে দিয়ে দিয়েছো, বন্ধক দিয়ে দিয়েছো, তো সেটা বিয়ের 1 বছরের মধ্যে নয়। আমার একটা পাতি, আমি টিকলিটা সোনার পরিনি, একটা পাতি টিকলি পরেছিলাম, ওই টিকলিটাতে সিঁদুর লেগে বলে আমি এখনও টিকলিটা টোপলায় করে আমি লকারে রেখে দিয়েছি। আমি হচ্ছে টিপিক্যাল বাঙালি একটা মেয়ে, আমার কাছে প্রত্যেকটা ইমোশনের দাম আছে। ছেড়ে আসছি, সম্পর্ক ভাঙতে চাইছি বলে বেরিয়ে আসতে পারি না আমি। যদি বেরিয়ে আসতে পারতাম, যেদিনকে ফার্স্ট আমার মাকে ছোট বড় কথা বলেছিল সেদিনকেই বেরিয়ে আসতাম। আমি ভেবেছিলাম এই ছেলেটাকে আমি, প্রবাহ আমার সাথে থাকতে থাকতে হয়তো চেঞ্জ হয়ে যাবে। আর হ্যাঁ অনেকটা চেঞ্জ হয়েছে, সমস্যাটা অন্য জায়গায় হয়ে যায় যখন প্রবাহ আমাকে একটু বেশি ভালোবাসে, আমাকে একটু বেশি প্রায়োরিটি দেয়, আমার কথাগুলো একটু শোনে। আমি জানি না ওর মা না কে, ও কান ভরে, তখন ঝামেলা শুরু হয়ে যায়, প্রচণ্ড ঝামেলা শুরু হয়ে যায়। লাস্ট দিনের ঝামেলাটা আমি বলছি। আমি চন্দননগরে ক্লাস করাতে যাই, বিয়ের আগে আমার চন্দননগরে শ্বশুরবাড়িতে ক্লাস হতো।
বিয়ের পর অবধিও হয়েছে শ্বশুরবাড়িতে ক্লাস। আমার সব স্টুডেন্টরা আমাকে কমপ্লেন করতো, আমার নিচে যে জেঠি শাশুড়ি থাকে তারা নাকি আমার স্টুডেন্টদের জুতোর মধ্যে নাকি জল ঢেলে দিত। জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, তো তারা নাকি আমার স্টুডেন্টদের জুতোর মধ্যে জল ঢেলে দিত, প্রত্যেক দিন নাকি এরা করতো, রিপিট করতো। তো সেটা আমরা শ্বশুর শাশুড়িকে বলেছিলাম, বললো কি বলবো বলতো, এরম হয় ওরম হয় সেরম হয়। একটা টাইম হলো আমার 3-4টে স্টুডেন্ট ক্লাস থেকে লিভ করে গেল। বেশিরভাগ স্টুডেন্ট বললো তুমি অন্য জায়গা দেখো, এখানে ক্লাস করবো না, পোষাচ্ছে না। কেন জুতো সেই নিচে সিঁড়ির মুখে খুলতে হয়, আর প্রত্যেক দিন জুতো ভেজা থাকে। প্রত্যেক দিন জুতো ভেজা থাকে, তো এখানে ক্লাস করবো না, তুমি অন্য কোথাও ক্লাস করো। তার মধ্যে অগাস্টের এই ঝামেলা হয়ে যায়। 1.5 মাস যখন ছিলাম না বাড়িতে, তো ওই 1.5 মাসের মধ্যে আমার ক্লাসের লোকেশন চেঞ্জ করে আমি একটা স্টুডেন্টের বাড়িতে করি, যেটা ফার্স্ট শুরু হয় হচ্ছে চুঁচুড়াতে, চুঁচুড়া স্টেশনের কাছে। ওইটাও আবার মানে স্টেশন থেকে একটু দূরে। তো সেখানেও আবার সমস্যা হয় কি, অনেকে যাতায়াতের প্রবলেম হয়। বেশিরভাগ স্টুডেন্ট আমার এই শ্বশুরবাড়ির এরিয়ার থেকে যেত, যাতায়াতের সমস্যা অনেক কিছু নিয়ে। তাও ওখানে করছিলাম, ওখানে কিছু স্টুডেন্ট কমলো, কিছু বাড়লো, করতে করতে এই লাস্ট ডিসেম্বরের আমি 3টে ক্লাস করাতে পারিনি। লাস্ট 3টে ক্লাস আমার শোয়ের জন্য ডিসেম্বরে আমি করাইনি। জানুয়ারির ফার্স্ট ক্লাসটা আমার আবার লোকেশন চেঞ্জ হয়ে যায়, হয়ে যে লোকেশনটা হয় সেটা হয় আমার শ্বশুরবাড়ি থেকে 5-7 মিনিটের একটা ডিস্টেন্সে। তো আমি রাস্তার উপরে জেনারেলি গাড়ি রেখে, আর আমার যদি মনের মধ্যে কোনো চোর থাকতো আমি গাড়ি অন্য কোথাও লুকিয়ে রাখতাম, আমি রাস্তার উপর গাড়ি রেখে ওদের বাড়িতে ক্লাস করিয়েছি। তো এর আগেও একবার ওদের বাড়িতে ক্লাস করানো হয়েছে, কারণ চুঁচুড়াতে যেখানে ক্লাস করাই সেবারও সেখানে কি রং টং হচ্ছিল বা পাড়ায় কাজ হচ্ছিল, গাড়ি ঢুকবে না সামথিং, এসব কারণের জন্য ওখানে আমি ক্লাস করিয়েছিলাম। তো ক্লাস করিয়েছি কোনো কারণে। এবার প্রবাহর সাথে লাস্ট 31 আমি খুব তাড়াতাড়ি করে শো শেষ করে ফিরি প্রবাহর জন্য সেই সারপ্রাইজ নিয়ে। বাই দ্য ওয়ে, নামটা কি নন্দিনী ভট্টাচার্য নাকি, উনি বললেন ঘুমের মধ্যে ভিডিও করেছে। এখন এই ইস্যুটা এরকম বড় হয়েছে বলে একটু ঘেটে দেখবেন, যারা না প্রপার, যারা ব্লগ টক করে তারা অনেক কিছুই করে। আর আমি ওকে ঘুম থেকে তুলে ওর জামা কাপড় খোলা ছবি আমি দিইনি, ও একটা সাইড পাশ ফিরে ঘুমাচ্ছিলাম, ওকে ডেকে বললাম তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি, ওঠো। এগুলো বার্থডে সারপ্রাইজও হয়, এরকম করে লোকে সারপ্রাইজ দেয়, ইটস ভেরি নর্মাল থিং। আমি ওকে ডাকলাম, আমি ডেকে বললাম কি গো 12টা বাজবে, এবার একটু ওঠো, একটা জিনিস এনেছি। ও লিটারেলি আপসেট ছিল, কারণ আমার 10:30টায় ঢোকার কথা, সেখানে আমি 11:30টায় ঢুকেছি। আমার ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের প্রোগ্রাম ছিল, সেখানে পুরো প্রোগ্রামটা লেট করে শুরু হয়েছে, সেটা আমার ফল্ট নয়। আমাদের শোয়ে ঢোকার টাইমিংয়ে ঠিক থাকে, বেরোনোর টাইমিং ঠিক থাকে না। আর এটা প্রবাহ জেনে বুঝে আমাকে বিয়ে করেছে। আমি ডাকলাম, ওটা আপসেট ছিল, আমি মানে তোমার জন্য দুটো গিফট এনেছি, একটু ওঠো। কোনো রকমের উঠলো, উঠে দেখে বলল ইমা ব্যাগটা তো ছোট হয়ে গেছে। আমি খুব এক্সাইটেড ছিলাম যে খুব খুশি হবে, মানে আমি যে টাকাটা 31 পেয়েছি পুরো টাকাটা দিয়ে আমি শপিং করে নিয়ে চলে এসেছি। ইমা এটা তো ছোট হয়ে গেল। ছোট হয়ে গেল, ঠিক আছে দেখছি যদি কালকে এক্সচেঞ্জ করা যায় করিয়ে আনবো। তারপর কোচের একটা বেল্ট, ওর অনেক দিনের ডিমান্ড ছিল একটা কোচের বেল্ট নেবে, 24,000-25,000 টাকার দাম বেল্টটা, সেটাও নিয়ে এলাম। সেটা দেখে বললে এটা ভালো, এটা ঠিকঠাক, এটা চলবে। আমি বললাম ঠিক আছে, তোমাকে তো আমি ফোনে বলেই রেখেছিলাম যে 31 বাড়িতে ফিরে আমি আর তুমি বেরোবো, চলো রেডি হও, একটু বেরিয়ে আসি, ঘুরে আসি। এখন বেরোবে? কোথায় যাবে? এখন কি দরকার বেরোনোর? না কিছু না, জাস্ট 10টা মিনিট 15টা মিনিটের জন্য গাড়িটা নিয়ে একটু ঘুরে চলে আসবো, চলো। কারণ কালকে তোমার স্ট্যান্ড বাই আছে, তোমার ডিউটি লেগে যেতেই পারে, আমি জানি 1 জানুয়ারি আর বেরোনো হবে না, চলো। কিছুতেই বেরোতে চাইলো না। লাস্টে মুখটা এমন করলো যেন
বিশাল বড় একটা ইয়ে পড়েছে লাস্টে, অনেক কিছুর পরে গিয়ে লাস্টে আমাকে বলছে যে, আমি ওকে যখন বললাম না তোমাকে তো বলেই রেখেছিলাম, না তুমি 1 ঘন্টা লেটে এসছো। আলাম 1 ঘন্টা লেটে শোতে যাওয়ার টাইমিং ঠিক থাকে, তাও 12টার আগে আমি কিভাবে গাড়ি চালিয়ে আমি এসছি এটা একমাত্র মধুমিতা জানে। মধুমিতা মানে আমার সাথে যে মেয়েটা থাকে, আমি কিভাবে গাড়ি চালিয়েছি যে তাড়াতাড়ি ঢুকতে হবে বাড়িতে। আমি বললাম চলো একটু চলো, 10-15 মিনিট ঘুরে চলে আসছি।